নমস্কার, পোস্ট এইটে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের এই জঙ্গি হামলার খবরে হওয়ার পর থেকে আমরা হয়তো প্রত্যেক দিনই কাশ্মীরের এই জঙ্গি হামলা নিয়ে প্রত্যেক দিনই আমরা চেষ্টা করেছি আমাদের শো রাখার বা আলোচনা করার। অবভিয়াসলি এখন বর্তমান পরিস্থিতিতে আপনারা সবাই জানেন ভারত ইতিমধ্যেই অনেকগুলো স্টেপ নিয়েছে, যেখানে কূটনৈতিক স্ট্রাইকের পাশাপাশি চতুর্দিকে যেভাবে মহড়া চলছে, অর্থাৎ 3 সেনা প্রধানকে বা সেনা দপ্তরকে পুরোপুরি স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী যে কবে কোথায় কিভাবে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত করবে। তবে এই আবহের মধ্যেই আজ ফের আমরা একটু এই রাজ্য রাজনীতি নিয়ে আলোচনা করতে এসেছি, কারণ গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়। অবভিয়াসলি সেটা হচ্ছে মুর্শিদাবাদ, এবং যে মুর্শিদাবাদে গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে বা এপ্রিলের শুরুর দিকে সংশোধনী ওয়াকফ সংশোধনী আইন বিল নিয়ে যে প্রতিবাদ বা বিক্ষোভ হয়েছিল, তা নিয়ে কিন্তু রীতিমতন অস্থির বাংলা ছবি আমরা দেখতে পেয়েছি। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি যেমন উত্তাল হয়েছিল, পাশাপাশি জাতীয় রাজনীতিতেও অনেক কিছু বা অনেক বিষয় সামনে এসেছিল, এবং তার জল যত সময় গিয়েছে তত জল গড়িয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সে সময়ও বিজেপিকে আক্রমণ করেছিলেন, স্বরাষ্ট্র দপ্তরকে আক্রমণ করেছিলেন, নাম করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছিলেন, এবং পাশাপাশি বিএসএফ যারা সীমান্তরক্ষী বাহিনী তাদেরকেও কিন্তু আক্রমণ করেছেন। আজ ফের এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, কারণ আজ সকালবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন মুর্শিদাবাদে, এবং মুর্শিদাবাদে যাওয়ার পর তার যে বক্তব্যগুলো ঠিক একই রিপিট আমি বলবো, কারণ আজও তিনি এই মুর্শিদাবাদের এই ঘটনা, অর্থাৎ সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জের এই ঘটনার পিছনে বহিরাগতদের কথা বলছেন, এবং সরাসরি বিজেপির যে চক্রান্ত করে এই ঘটনা ঘটেছে সে কথাও আরও একবার মনে করিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, বিজেপির পাশাপাশি স্বরাষ্ট্র দপ্তর, বিএসএফকেও তিনি দায়ী করেছেন, এবং নিশানা করেছেন অমিত শাহকে, বলেছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে, তিনি ঘুরিয়ে সেই অমিত শাহের কথা। অর্থাৎ কোথাও যেন মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভালো আর অমিত শাহ খারাপ, এই একটা তত্ত্ব কোথাও তিনি আবার সামনে নিয়ে আসছেন। আমরা আজ আলোচনা করব বর্তমান মুর্শিদাবাদের এই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, যেখানে আমরা জানি যে 2জন হিন্দু যে মারা গিয়েছেন, হিন্দু পরিবার 2জন সদস্য মারা গিয়েছেন, হরগোবিন্দ দাস আর চন্দন দাস, তাদের পরিবার ইতিমধ্যেই মুর্শিদাবাদ ছেড়ে কলকাতায় চলে এসছেন, এবং পুলিশের অতি সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন, কারণ তারা রাজ্য সরকারের অনুদান নেননি, তারা তাদের নিরাপত্তাজনিত কারণে তারা বাড়ি ছেড়ে আবার কলকাতায় এসছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আশ্রয়ে তারা কলকাতায় রয়েছেন, এবং সেখানেও পুলিশের অভিযান ছিল, পুলিশ তাদেরকে সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, বলেছি তারা অপহরণ হয়েছেন, এরকম একটা বিষয় সামনে চলে আসছিল, যদিও সেটা নিয়ে এই অতি সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, এবং প্রয়োজনে সিবিআই যাতে হয় সেরকমই একটা পিটিশন তারা ফাইল করেছেন। আজকে আমরা আসবো সেই বিষয় নিয়ে আলোচনা করতে, তার আগে আমরা আলাপ করে দেবো আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি রয়েছেন তাদের সঙ্গে। আমরা একদম বাদিকে রয়েছেন বিজেপির মুখপাত্র ডক্টর তন্ময় মুখার্জি। তন্ময়, আপনাকে স্বাগত। টিএমসির তরফ থেকে রয়েছেন কর্মী সমর্থক রাজু ঘোষ। রাজুদা, আপনাকেও স্বাগত। বাইরে থেকে রয়েছেন সিপিআইএম নেতা মুখপাত্র তাপস সিনহা। তাপসদা, আপনাকেও স্বাগত। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়। প্রদীপদা, আপনাকেও স্বাগত। তবে শুরুতে আজকের দিনের যে প্রতিবেদন সেটা দিয়ে আমরা শুরু করব, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজ মুর্শিদাবাদে যাওয়ার পরেই মুর্শিদাবাদের এই ঘটনা নিয়ে তিনি কিন্তু সরাসরি ফের একবার বিজেপিকে, ফের একবার স্বরাষ্ট্র দপ্তর, বিএসএফকে দায়ী করেছেন, যদিও পাল্টা সবকিছুর উত্তর দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনবো সেই প্রতিবেদন। ঘটনার পর 2 সপ্তাহ অতিক্রম হয়ে গিয়েছে। সাম্প্রদায়িক সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়েছে, তছনছ হয়ে গিয়েছে বাড়িঘর, আগুন জ্বলেছে দাউ দাউ করে। এর মধ্যে একবারও মুর্শিদাবাদে আসেননি মুখ্যমন্ত্রী।
দাঙ্গাকারীদের শাস্তির দাবিতে সরব হয়েছে সমস্ত বিরোধী দল। অভিযোগ উঠছে, বারবার ডাকা সত্ত্বেও আক্রান্তদের পাশে এসে দাঁড়ায়নি পুলিশ। বিরোধীরা অভিযোগ করছেন, দাঙ্গাকারীদের প্রশ্রয় দিয়েছে প্রশাসন। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে গেলেন মুখ্যমন্ত্রী। গিয়ে পাল্টা অভিযোগ করলেন, প্ররোচনা দেওয়া হয়েছে তাই এরকম হিংসার ঘটনা ঘটেছে। দায়ী করলেন বিএসএফকে। বিএসএফ কেন গুলি চালালো সেই প্রশ্ন তুলেছেন। 2-3টে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে, তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা। আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক। চক্রান্ত করে এত ভয় কিসে? এই ঘটনা ঘটানো হয়েছে, এই ঘটনায় পরিচিত হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন। তাদের আমি বলবো, এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আসল ঘটনা ঢাকার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। হামলাকারীদের আড়াল করার প্রয়াস। মুখ্যমন্ত্রীর সমালোচনা শুভেন্দু অধিকারীর। বিএসএফ গুলি চালিয়েছে দাঙ্গাবাজদের বিরুদ্ধে। যতই আলকাতরা লাগান আপনি, আপনার আসল চেহারাটা, আপনার পুলিশের আসল ভূমিকা, আপনার জিহাদিদের তাণ্ডব, এ আপনি বুঝতে পারবেন না। আপনি হরগোবিন্দ দাস, চন্দন দাস বাড়ি থেকে ডেকে বাড়ির সামনে পশু কাটার ছুরি দিয়ে জবাই করা হয়েছে, তার সঙ্গে আপনি তুলনা করছেন দাঙ্গাবাজ গুলি খেয়ে মরেছে তার সঙ্গে। পুলিশ কেন নীরব ছিল প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরীও। কেন পুলিশ নিষ্ক্রিয় ছিল? পুলিশ নিজের ইচ্ছায় নিষ্ক্রিয় ছিল না তৃণমূলের নেতাদের ইচ্ছায় নিষ্ক্রিয় ছিল? ওই যেখানে ঘটনা ঘটেছে সেই ছোট্ট এলাকার মধ্যে 4টে তৃণমূলের এমএলএ, একটা তৃণমূলের এমপি, কেউ কিছু জানলো না? সব পঞ্চায়েত তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, কেউ কিছু জানলো না? গোটা মিউনিসিপালিটি তৃণমূলের, কেউ কিছু জানলো না? পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। এই সংঘর্ষ তৈরি করা সংঘর্ষ, এই সংঘর্ষ বিভাজনের রাজনীতিকে মাথায় রেখে তৃণমূল দলের পক্ষ থেকে করানো হয়েছে। কে প্ররোচনা দিয়েছেন সরাসরি বললেন না, তবে আকারে ইঙ্গিতে অমিত শাহকে কাঠগড়ায় তুললেন। এক কদমে গিয়ে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বললেন, নাম না করি। I have seen so many things in my life. I have seen 10-12 prime minister. I worked with them. As an MP, I have seen them from the front. But I have not seen, I'm not talking about prime minister, but who is now acting prime minister. Sorry, may I repeat? Who is acting prime minister of this country? I don't know. Somebody told me there are some students. So may I ask you, who are? BJP can reply that question. শুভেন্দু অধিকারী আবার ঘুরিয়ে দাঙ্গার জন্য দায়ী করলেন রাজ্যের প্রশাসনিক প্রধানকেই। তবে এক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর মতোই কারণ নাম করেননি বিরোধী দলনেতা। এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী তার উস্কানিতে, ইন্ধনে, তার পুলিশের নিষ্ক্রিয়তায় মোথাবাড়ি থেকে ধুলিয়ান শামশেরগঞ্জ আজকে কার্যত এই গরিব হিন্দু পরিবারগুলো সর্বশান্ত হয়েছে। মুর্শিদাবাদে গিয়ে মুখ্যমন্ত্রী ভারত পাঠানোর আবেদন জানালেন। দাঙ্গার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিলেন। একই সঙ্গে আক্রান্তদের ন্যায় বিচার দেওয়ার দাবি জানালেন। বিজেপিকে এখনো মনে করি ওরা হচ্ছে ছুপার উৎসব না চুপের উৎসব কি বলে হিন্দিতে, আমার আবার হিন্দি ভুল হলো, সেটা নিয়ে আবার রিল করে। আর আমি তো হিন্দি ভাষা শিখিনি। ছুপার উৎসব তো এখন যদি আমি ওদের জিজ্ঞেস করি পর্দা কা পৈছে মে কিয়া হ্যায়, এটা কিন্তু গান, আমার কথা নয়। আমি যদি ওদের জিজ্ঞেস করি who are the hopping popping dragons and who are the heavy loaded virus who are creating always communal tensions and selling the country instead of doing the communal violence. Please take care about the border. Please take care about India.
We are totally, we love India. India is our motherland. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম রাজনীতি, কিন্তু যে মানুষগুলো সব হারালেন, যাদের প্রিয়জন ছেড়ে চলে গেলেন, তাদের কাছে কোনো অভিযোগ, কোনো ব্যাখ্যাই যে যথেষ্ট নয় তা কি বুঝতে পারছেন রাজনৈতিক নেতারা? নিউজ টাইম। আমরা দেখছিলাম সেই প্রতিবেদন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বলা যায় সরাসরি বিজেপিকে আক্রমণ করছেন, বিএসএফকে আক্রমণ করছেন, স্বরাষ্ট্র দপ্তরকে আক্রমণ করছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করছেন, এবং পাশাপাশি আরো একটা কথা গুরুত্বপূর্ণ বলেছেন যে দাঙ্গা করবেন না, আপনারা দেশকে বাঁচান, দেশের সার্বভৌমত্বকে বাঁচান। কোথাও একটা প্রশ্ন তিনি কেন্দ্রীয় সরকারের দিকে আরো একবার তুলে দিন। আমি প্রথম প্রশ্ন রাখবো তন্ময়দার কাছে। তন্ময়দা, এর আগেও বিভিন্ন আলোচনায় আমরা এই প্রসঙ্গে এসেছি, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার, আমি বলবো রিপিট টেলিকাস্টের মতন, সরাসরি কিন্তু বিজেপিকে আক্রমণ করছেন, স্বরাষ্ট্র দপ্তরকে আক্রমণ করছেন, বিএসএফকে আক্রমণ করছেন। দাঙ্গা নাকি আপনারাই চক্রান্ত করে আজকে করেছেন পশ্চিমবঙ্গে, মুর্শিদাবাদে, যাতে বাংলা অশান্ত হয়, অস্থির হয় এবং রাজনৈতিক দিক থেকে আপনারা লাভবান হন। তন্ময়দা, দেখুন, আজকে আপনি দেখবেন যে 23 দিন পরে ঘটনার যখন শুরু হয়েছে, তার 23 দিন পরে ওনার এখন যাওয়ার সময় হয়েছে আজকে মুর্শিদাবাদে। আজকে যখন উনি বিরোধী নেত্রী ছিলেন তখন কি এরকম 23 দিন পরে গিয়ে পৌঁছতে নাকি সে কোনো জায়গায়? তাহলে আজকে উনি এরকম পরিবর্তন হয়ে গেলেন কেন? আজকে আর মানুষের কথা ভাবেন না? আজকে মুর্শিদাবাদে যেটা হয়েছে, পেহেলগামে যেটা হয়েছে, সেটা একই ধরনের ঘটনা। দু জায়গাতেই হিন্দু দেখে দেখে মারা হয়েছে, এবং মুর্শিদাবাদে তৃণমূলের সমর্থক হতে পারে, বামেদের সমর্থক হতে পারে, যে কোনো দলের সমর্থক হতে পারে, সে ঘর ছাড়া হয়েছে, তাকে খুন করা হয়েছে শুধুমাত্র সে হিন্দু বলে। আর এর কারণটা কি হলো যে আজকে আপনারা জানবেন ওয়াকফ বিল নিয়ে উস্কানি দেওয়ার জন্য এই ঘটনাগুলো ঘটেছে। আজকে ওয়াকফ বিল নিয়ে কি বলেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী? প্রথমে জেলায় জেলায় দেখা হবে, তারপরে কলকাতা রুদ্ধ করে দেওয়া হবে, 50টা পয়েন্টে 2000 লোক করে বসিয়ে দেওয়া হবে। উস্কানি কে দিয়েছিল? উনি কি ব্যবস্থা নিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে? আজকে মাননীয়া নিজে বলেছেন যে ওয়াকফ বিলে নাকি গরিবের জমি কেড়ে নেওয়া হচ্ছে, ওরা বড় কষ্টে আছে। আজকে কোথায় এগুলো বলা আছে ওয়াকফ বিলে? উনি বলতে পারেন? তাহলে উনি মিথ্যে বলে উনি উস্কানি দিয়েছেন। তিনি তো নিজেই বলেছেন আমি এই আইন মানি না। সেটা বলছি, সেটাই উনি। তাহলে সেইটার পরে কি হলো দেখুন, আজকে একজন 74 বছরের বৃদ্ধ আর তার 40 বছরের ছেলে বাড়ি থেকে টেনে বার করে পরিবারের সামনে কুপিয়ে খুন করা হলো। পুলিশকে ডাকলো, 4 ঘন্টার মধ্যে পুলিশ সেখানে এসে পৌঁছলো না। আজকে পুলিশ মন্ত্রী কে? আজকে বিএসএফ এর সম্বন্ধে উনি বলছেন আজকে পুলিশ বিএসএফ কে প্রথমে ডেকেছে, তারপরে কলকাতা হাইকোর্টের প্রয়োজন মনে হয়েছে বিএসএফ কে বা কেন্দ্রীয় বাহিনীকে। আজকে সেখানে কেন্দ্রীয় বাহিনী না নামলে আরো বহু খুন হতো সেই রাত্রে, যেদিন কেন্দ্রীয় বাহিনী নেমেছিল সন্ধ্যেবেলা। মনে আছে আপনার? তাহলে ঘুরিয়ে কেন আপনাদের দিকে নিশানা করা হচ্ছে বারবার? কোথাও কি কোনো উস্কানি ছিল বিজেপির তরফ থেকে? ওনার এইটাই। এরপরও আপনি এটাও অবাক হবেন না যদি আজকে একজনকে ভয় দেখিয়ে বা পয়সা দিয়ে একটা ভিডিও করে, একটা ফেক ভিডিও করে ওনারা ছড়িয়ে দেন যে এই দেখুন উনি বলছেন বিজেপি এর মধ্যে ছিল। আপনি বলছেন সন্দেশখালী গল্প, সন্দেশখালী যা করা হয়েছিল। হ্যাঁ, এইটাই তো ওরা করে থাকেন। আপনারা দেখুন, আপনাদের ক্যামেরা রয়েছে, আপনাদের সাংবাদিক রয়েছে, আপনারা দেখুন যে সমস্ত মানুষগুলো ঘর ছাড়া হয়েছে তারা কি বলেছেন। আপনারা দেখুন যে দুটো ব্যক্তিকে কুপিয়ে খুন করা হলো তার পরিবার কি বলছেন। তাদের কারোকে শুনতে পাবেন না এই কথাটা যে বিজেপি কখনো কিছু করেছে বলছে। আর দ্বিতীয়ত বলে রাখি, যদি বিজেপির কেউ উস্কানি দিয়ে রাখে, বিজেপি যদি কেউ করে থাকে, তো তাকে আপনারা এখনো পর্যন্ত অ্যারেস্ট করতে পারেননি কেন? প্রশাসন তো আপনাদের, তাহলে আপনাদের সেই ক্ষমতাটা হয়নি কেন? ওই সমস্ত বাজে কথা বলে মানুষকে লাভ নেই। কারণ হচ্ছে এটা থেকেই পরিষ্কার যে বিজেপির কেউ ছিল না। যতজনকে অ্যারেস্ট করা হয়েছে সব হচ্ছে ওখানকার লোকাল বহিরাগত, কেউ বাংলাদেশে এখনো পর্যন্ত বেরোয়নি। এই দুটি খুনের জন্য 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। সেই 4 জনের মধ্যে সব থেকে বেশি দূরত্বে যিনি থাকেন তিনি হচ্ছেন ওদের বাড়ির
200 মিটারের মধ্যে সমস্ত লোকাল লোকজন, তাহলে ঠিক। এখানে বহিরাগত ঠিক। কোথা থেকে এসছে? ঠিক। আর বিজেপি তো ছেড়ে দিই। ঠিক। সুতরাং উনি গিয়েছেন আজকে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলতে। উনি আজকে ধরুন হচ্ছে উনি আজকে পুরীতে মন্দির বানাচ্ছেন। আমি প্রশ্ন তুলছি না যে সরকারি টাকায় মন্দির বানাচ্ছেন কেন, আমি প্রশ্ন তুলছি যে আপনি মন্দির বানাচ্ছেন হিন্দুদের উপাসনালয়, হিন্দুরা সেখানে প্রার্থনা করবে, পুজো করবে। আরে আপনি যদি হিন্দুদের সুরক্ষা দিতে না পারবেন, হিন্দুরা যদি রাজ্য ছাড়া হবে, তাহলে ওই মন্দিরে গিয়ে পুজো কে করবে? ঠিক, এই প্রশ্ন নিয়ে আমি আসবো। কাশ্মীরি পণ্ডিতরা, বেশ। কাশ্মীরে বহু মন্দির ছিল, আজকে এখনো নেই। আছে, বহু মন্দির ভেঙে দেওয়া হয়েছে। আর ঠিক, অন্য ঠিক। মন্দিরগুলোতে বেশ। সেখানে কেউ প্রার্থনা করতে যেতে পারে না। আমি আসবো, আর আসবো, কাশ্মীরি আসবো। পণ্ডিতরাই এখান থেকে বিতাড়িত হয়েছে। তন্ময় দা, আসবো, আসবো। আজকে পশ্চিমবঙ্গকে আপনি সেই কাশ্মীরের যে অবস্থা, সেই অবস্থা বানানোর চেষ্টা করছেন। বেশ বেশ, আমি এই প্রশ্ন নিয়ে রাজুর কাছে যাবো। রাজুবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বহিরাগতরা ছিল, বিএসএফ গুলি চালিয়েছে, বিএসএফ যদি গুলি না চালাতো তাহলে পরিস্থিতি এত খারাপ হতো না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এখনো পর্যন্ত যা স্টেপ গভর্নমেন্ট নিয়েছে বা পুলিশ প্রশাসন নিয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি সেই জেলার পুলিশ এসপি চেঞ্জ হয়ে গেছে, আইসি চেঞ্জ হয়ে গেছে, ওসি চেঞ্জ হয়ে গেছে, যাদেরকে ধরা হয়েছে তারা কেউই বহিরাগত নয়। তাহলে কি করে এই প্রশ্নটা আসছে যে বিজেপি চক্রান্ত করেছে? আর কিভাবে এই প্রশ্নটা আসছে যে বিএসএফ গুলি চালিয়েছে বলে এই ঘটনা ঘটেছে? বিএসএফ এর দায়িত্ব নিয়েছে, কিন্তু এখানে তো একটা ইন্টেল থাকে, ইন্টেলিজেন্স কোথায়? আজকে যদি বাইরের লোক এসে করে থাকে সেটা তো রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে, এটা তো দেখতে হবে। আজ যাদেরকে নিয়ে এই ঘটনা, যে হিন্দু দুটো পরিবার, যে পরিবারের আজকে দুজন মানুষ মারা গেলেন, হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস, তাদের কি পরিস্থিতি, কি অবস্থা? তারা নিরাপত্তার জন্য তারা আজ নিজেদের জায়গা ছেড়ে, ভিটে বাড়ি ছেড়ে তারা কলকাতায় আশ্রয় নিয়েছেন। তারা ইতিমধ্যে তারা মামলা করেছেন পুলিশের অতি সক্রিয়তা নিয়ে। তো কিভাবে আজকে অন্য দলকে দোষ দেওয়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে দোষ দেওয়া, বিজেপিকে দোষ দেওয়া, কোথাও তো মনে হচ্ছে তার হাতে এনাফ প্রুফ নেই প্রশাসনের কাছে যে আমি অন্য লোকের গায়ে দায়ী করবো এই অভিযোগগুলো। রাজুবাবু, কিছু এই যে ঘটনাটা মুর্শিদাবাদে ঘটেছে, এই ঘটনাটা সম্পূর্ণভাবে রাজনৈতিক চক্রান্ত করে এই ঘটনাটাকে মুখ্যমন্ত্রী একই কথা বলেছেন, কিন্তু ঘটনা কোথায় আপনি বলুন। এখানে স্থানীয়ভাবে বিভিন্নভাবে স্থানীয় মানুষের সাথে কথা বলে বিভিন্ন রিপোর্টে দেখা গেছে যে এরা বহিরাগত, বাইরের, এখানকার স্থানীয় মানুষ নয়। 200 জনের কাছাকাছি অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম আরএসএস এবং বিজেপি কর্মী যারা এই ঘটনা ঘটিয়েছে। এবং দেখা গেছে যে বিএসএফ এর পোশাক পরা, বিএসএফ এর পোশাক পরা, হাওয়াই চপ্পল পরা বিএসএফ, যারা ওপার বাংলা থেকে বিএসএফ এর ছদ্মবেশে এসে, স্থানীয় মানুষ বলেছে, বিভিন্ন রিপোর্টে বলেছে, আজকে রাজ্যপাল যে চিঠি করেছে সেই চিঠিতেও বলেছে যে ওপার বাংলা থেকে এসে, বাংলাদেশ থেকে এসে এখানে অত্যাচার করে চলে যাচ্ছে, এখানকার ইন্টেলিজেন্স কোথায়? এরকম ঘটনা যদি আরো ঘটতে থাকে, না সে তো রাষ্ট্রপতি শাসনের কথা, যদি আরো খারাপ হয় তাহলে রাষ্ট্রপতি শাসনের কথা উনি বলছেন। রাষ্ট্রপতি করছে, এখানে বিরুদ্ধে করছে কোনো প্রমাণ ছাড়া তিনি বলছেন কি, তিনি তো উল্টো বিজেপির কথাটা তিনি বলছেন যে বাংলাদেশ থেকে লোক এসে এখানে অত্যাচার করে চলে যাচ্ছে, তাহলে পরে কোথায় ইন্টেলিজেন্স? তা আমাদের প্রশ্ন হলো বিএসএফ তাহলে কি করছিল? যদি ওপার বাংলা থেকে লোক আসে এখানে অত্যাচার করতে এবং অত্যাচার করে যদি চলে যায়, তাহলে বিএসএফ সেখানে কি করছিল? এর দায়িত্ব সম্পূর্ণ, আরে বাবা আপনাদের, তাহলে পরে রাজভবন মিথ্যা কথা বলছে, রাজ্যপাল মিথ্যা কথা বলছে, তার চিঠি লিখে মিথ্যা কথা বলছে, আর বিজেপি মুখপাত্র সত্যি কথা বলছে। রাজভবনের রাজ্যপাল সে লিখিত চিঠিতে মিথ্যা বলছে, আর এখানকার যে লিস্টগুলো যাদের গ্রেফতার করা হয়েছে, এই হরগোবিন্দ দাস, চন্দন দাসের যারা খুন করেছে, যাদেরকে অ্যারেস্ট করা হয়, তাদের সব তো স্থানীয়, সেখানকার স্থানীয় সংখ্যালঘুরা, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, পরিবারকে ডেকে বাড়িতে ঢুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেখানে আপনি বলছেন যে এটা বহিরাগতরা করে গেছে, স্থানীয় ওটা বলছি তো, যে যারা গ্রেপ্তার হয়েছে যারা লোকাল গ্রেপ্তার হয়েছে, তারা সবার ব্যাকগ্রাউন্ড গুলো রাজনৈতিক পরিচয় হলো আরএসএস বা বিজেপি। অর্থাৎ এরা যেটা করছে, এরাই অত্যাচার করছে, এরাই মারছে বিজেপিকে, এরা করে কি করছে, একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করে দেখানোর চেষ্টা করছে, কারণ এরা রাজনৈতিক লড়াই করে কোনোদিন এই বাংলায় ক্ষমতায় আসবে না, এটা তারা জানে। তাই ঘুর পথে রাজ্যকে দখল করার জন্য 355, 356 এই গল্প রচনা করে তারা এটাকে করছে। এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, রাজ্যপাল গতকাল যে রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রককে পাঠিয়েছে, সেখানে খুব স্পষ্টভাবে বলেছে যে পরিস্থিতি যদি আরো খারাপ হয় তাহলে 356
জারি করার সুপারিশ তিনি করেছেন। তার মানে বুঝতেই পারছি যে রাজ্যপালও কতটা সংবেদনশীল মুর্শিদাবাদের এই ঘটনা নিয়ে। এবং এখন যে রাজনৈতিক তরজা চলছে বিজেপি বা তৃণমূলের মধ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি, বিএসএফ, স্বরাষ্ট্র দপ্তরকে আক্রমণ করছেন আর পাল্টা বিজেপি আক্রমণ করছেন। কিন্তু আক্ষরিক অর্থে যে মানুষ, যে পরিবার যারা এই অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন ওখানে এবং তাদের নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত যে কিভাবে থাকবেন, কিভাবে গোটা পরিস্থিতি হবে, এখন অনেক কিছু ঘটছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেছেন, শুনলাম বড় বড় পোস্টার লেগেছে, সেই পোস্টারে পুলিশের নাম, আপনার সিসি ক্যামেরা, ডিএম এর নাম, ফোন নাম্বার সব থাকছে, যে আপনারা কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন। এই বিষয়গুলো যদি আগে ঘটতো তাহলে তো আজকে ওই সুতি, ধুলিয়ান বা শামশেরগঞ্জে এই ধরনের ঘটনা ঘটতো না, তাহলে রাজনৈতিক উত্তাপ হতো না, রাজনৈতিক চর্চাও হতো না, তরজাও হতো না। তাহলে আজকে কেন বাংলার এত অশান্ত, এত অস্থির, শুধু একটিমাত্র আইনের বিরোধিতা করতে গিয়ে আজকে এতগুলো মানুষের প্রাণ চলে যাবে, রক্ত ঝরবে, এটা তো কখনোই গ্রহণযোগ্য নয়। তাপসদা। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি একাধিকবার এই চ্যানেলে বলার চেষ্টা করেছি, আমাদের রাজ্যে বর্তমান প্রশাসন বলে কিছু নেই। গোটা পশ্চিমবাংলার দিকে যদি তাকানো যায়, নানান ঘটনাতে প্রমাণিত হয়ে গেছে যে ল অ্যান্ড অর্ডার এখানে শেষ হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর নিজের বক্তব্য থেকে যে কথাগুলো বেরিয়ে আসছে, আজকেই যা বলেছেন যে আমি জানি যারা এই সমস্ত তৈরি করছে, পরিস্থিতিকে খারাপ করছে, সেই 2-3 জনকে আমি জানি। তাহলে আপনি জানেন কারা এই ধরনের দাঙ্গার ব্লুপ্রিন্ট তৈরি করছে এবং কারা পরিস্থিতিকে অশান্ত করছে, তাহলে কেন আপনি ব্যবস্থা নিচ্ছেন না? আপনি তো রাজ্যের পুলিশ মন্ত্রী, আপনি কি গ্রহণ করছেন? অথচ আপনি বলছেন 2-3 জন আছে যারা এই ধরনের সমস্ত কিছু ব্লুপ্রিন্ট তৈরি করছে, পরিস্থিতিকে খারাপ করছে, কেন এটা বলা হচ্ছে? দ্বিতীয়, উনি বললেন যে বহিরাগতরা আসছে। আচ্ছা, বহিরাগত দেখার কার? এভাবে যখন ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলছে, খুন হচ্ছে, আমাদের 2জন পার্টি কর্মী খুন হয়ে গেল। আমি এখানে হিন্দু মুসলিম বিষয়টাকে গুরুত্ব দিতে চাই না। বাংলার রাজনীতিতে হিন্দু মুসলিম অতীতে ছিল না, বর্তমানে এই বিজেপি এবং তৃণমূল এখন সমস্ত কিছুতে হিন্দু মুসলিম দেখার চেষ্টা করছে। সাধারণ মানুষের দোকান, ঘর, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। 2জন হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করা হলো। তাহলে এই জায়গায় আজকে 3 সপ্তাহ পরে মুখ্যমন্ত্রী যাওয়ার সময় হলো। সঠিকভাবে এই ধরনের একটা ঘটনায় পুলিশ কোথায় ছিল? যেমন আমরা দেখেছি কাশ্মীরের ঘটনাতে, সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না, সেখানে পুলিশ ছিল না, সেখানে আর্মি ছিল না। পহেলগাঁওয়ের ঘটনাতে যে নৃশংসতা হলো, সেখানে প্রশাসনিক ব্যর্থতা একবারে গোটা দেশের সামনে নয়, সারা বিশ্বের সামনে পরিষ্কার হয়ে গেছে। এবং যারা ওখানে পর্যটকরা ছিলেন, তাদের বিবৃতি থেকে বেরিয়ে এসছে যে ঘন্টার পর ঘন্টা স্থানীয় না হলে, ওই মুসলমান ভাইরা না থাকলে, এই যারা পর্যটকরা ছিলেন তারা ওখানে যেটুকু চিকিৎসা পেয়েছে সেটা তারা পেত না। তো ক্ষেত্রে এই ঘটনা ঘটার কত সময় পরে পুলিশ গেছে, মুখ্যমন্ত্রীকে তার জবাব দিতে হবে। শুধুমাত্র কয়েকজনকে বসিয়ে দিলাম, সরিয়ে দিলাম, এটা সমাধান না। একটার পর একটা ঘটনা হচ্ছে, প্রমাণ লুপাট করে দেওয়ার পরে আজকে ওনার যাওয়া উপলক্ষে রাস্তাঘাটের যে দোকানপাট, যে সমস্ত কিছু ভাঙা চোরা ছিল, সেগুলো রিপেয়ার করার চেষ্টা হয়েছে এবং সমস্ত পোড়া গাড়িগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। প্রশাসনিক ভাবে ব্যর্থ। আজকে প্রশাসন যদি কড়া ব্যবস্থা না নেয়, এই ধরনের দাঙ্গার পরিবেশ, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। সমস্ত বড় বড় ঘটনাগুলোকে ওয়াকফ বিলে যখন আন্দোলন হবে, ওয়াকফ বিলে যে সমস্ত কথা লেখা আছে তাতে মানুষ প্রতিবাদ করবে। আমরা প্রতিবাদ করেছি। যেমন আজকে কিন্তু সেই প্রতিবাদ কেন ধ্বংসাত্মক আকার নিচ্ছে? সেই প্রতিবাদ কেন আজকে এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানুষের প্রাণ চলে যাবে? রাষ্ট্রপতির শাসনের তীব্র বিরোধী, কিন্তু কেন্দ্রীয় সরকার যে ভূমিকা পালন করছে, সেই ভূমিকা একটা বোঝাপড়ার ছবি বেরিয়ে আসছে না তো। কখনো বলছেন মোদি ভালো, অমিত শাহ খারাপ, অমিত শাহ খারাপ, মোদি ভালো, মোদি খারাপ, অমিত শাহ ভালো। কখনো বলছেন মোহন ভগবত ভালো, নরেন্দ্র মোদি খারাপ। এই যে মুখ্যমন্ত্রীর কন্ট্রাডিক্টরি বক্তব্যগুলো সাধারণ মানুষের সামনে আসছে, এর দ্বারা কি বোঝা যাচ্ছে? ফলে রাজ্যের পরিস্থিতিকে ভালো করতে গেলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা যেমন কেন্দ্রের ক্ষেত্রে বলেছি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নেবে আমরা তার সাথে আছি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। কিন্তু দয়া করে সবকিছু হিন্দু মুসলমান করে, কারণ আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সংবিধানের প্রথম পর্বে সেই ধর্ম নিরপেক্ষতাকে আমাদের রক্ষা করতে হবে। এখানে হিন্দু মুসলমান করে গুলিয়ে দিলে চলবে না। সন্ত্রাসবাদীরা সেখানে
যে ঘটনা ঘটাচ্ছে তাকে মোকাবেলা করার জন্য। আর এখানে যারা সাম্প্রদায়িক দাঙ্গার ব্লুপ্রিন্ট তৈরি করছে, সে বহিরাগত হোক আর রাজ্যের মধ্যে যারা বাস করছে তাদের মধ্যে হোক, প্রশাসন কেন ব্যবস্থা নিতে পারছে না? এই প্রশ্ন নিয়ে আসবো সেই প্রশ্নে আমি প্রদীপদার কাছে যাবো। প্রদীপদা, বর্তমান রাজ্য রাজনীতিতে এখন একটা এমন চর্চার বিষয় হয়ে গেল, এতদিন তো আমরা কাশ্মীরের এই জঙ্গি হামলা নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু এখন দেখুন মুর্শিদাবাদ একটা এমন একটা ইস্যু এসে গেল যে ইস্যু নিয়ে আমাদের আলোচনা করতেই হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার একই কথা বলছেন, বিজেপি চক্রান্তকারী, বিএসএফ কেন গুলি চালিয়েছে, কেন অমিত শাহ দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একজন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসেবে কাজ করছে। এই যে মোদি ভালো, অমিত শাহ খারাপ, আবার বিজেপিকে নিশানা করা, বিএসএফকে নিশানা করা, গোটা বিষয়টা তিনি একটা দুটো শিবিরে ভাগ করে দিয়েছেন। কোথাও কি মনে হয় এটা রাজনৈতিক কৌশল? সুপ্রিয়দা, প্রথমেই দু একটা কথা বোঝা দরকার। সেটা হচ্ছে প্রথমত যে মুখ্যমন্ত্রী আজকে মুর্শিদাবাদে গেছেন, বোঝাই যাচ্ছে যে রাজ্যপালের যে চিঠি, সেই চিঠি এবং যে সুপারিশ করার উনি কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতেই ওনার এই ভিজিট। দ্বিতীয় কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কি বলতে পারেন যে কোন জেলায় এর আগে খুনের ঘটনা ঘটেনি, বকটুই হয়নি, বা অন্য কোনো জায়গায় খুনের ঘটনা ঘটেনি? মুর্শিদাবাদে খুনের ঘটনাটা বিক্ষিপ্ত কোনো ঘটনাই নয়, এটা সার্বিকভাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় যেরকম ভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তার সঙ্গে জড়িত। তৃতীয় কথা হচ্ছে যে আজকে মুর্শিদাবাদে যখন ওয়াকআফ বিল নিয়ে আমরা দেখেছি কলকাতার রাজপথেও ওয়াকআফ বিল নিয়ে প্রতিবাদ হয়েছে। মুর্শিদাবাদ একটা স্পর্শকাতর জেলা, যেখানে সংখ্যালঘুরা কেন ওখানে স্পেশাল পুলিশ ব্যবস্থা নেওয়া হলো না? সবকিছুই আমাদের রাজ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ, মানে কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে আপনি যেরকম বললেন পোস্টার টাঙানো হচ্ছে, নাম দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আগে থেকে করা হচ্ছে না কেন? যে এই যে কিছু একটা হলে আমি রাস্তায় নামবো। এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে এই ঘটনার পেছনে কারা জড়িত সেটা মধ্যে কি একটা রাজনীতি চলে আসছে। এই রাজনীতিটা কেন হচ্ছে? রাজনীতিটা হলেই দেখুন আজকে যারা মারা গেছেন তারা একদম ডিক্লেয়ার, তারা হচ্ছে গিয়ে বামপন্থী কর্মী সমর্থক, কিন্তু তাদের নিয়ে কে হাইজ্যাক করে তাদের নিয়ে আন্দোলন বা রাজনীতি করছে? বিজেপির বিরোধী দলনেতা। তাহলে আজকে আমাকে বলতেই হচ্ছে যে বিজেপি যদি আজকে হিন্দু বাঁচাও একটা তাদের স্লোগান আছে যে পশ্চিমবঙ্গে হিন্দুরা আক্রান্ত, কিন্তু সেই আক্রান্ত যে হচ্ছে, এই আক্রান্ত ধরুন বিজেপিরও তো অনেক মন্ডল আছে, মানে বুথ স্তরের কর্মীবৃন্দ আছে, তাদের কাছেও কি তারাও কি ধরুন আমি কি এরকম একটা দেখতে পেয়েছি যে বিজেপি যারা স্থানীয় নেতৃত্ব নাকি স্থানীয় নেতৃত্ব তারা কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলেছে? যদি তাদের কাছে, আমি বুঝলাম যে রাজ্য প্রশাসন ব্যর্থ, রাজ্য পুলিশ ব্যর্থ। প্রদীপদা, একটা জিনিস আপনি বলার চেষ্টা করছেন যে কোথাও একটা ধর্মীয় বিভাজন বা মেরুকরণ সামনে আসছে এবং তার মঞ্চ হিসাবে রাজনীতিটা বেছে নেওয়া হচ্ছে, সেটা শাসক দল বলুন, সেটা বিরোধী দল বলুন, বা অন্য আঙ্গিকে যদি আমরা বলি সেই স্বরাষ্ট্র দপ্তর বলুন বা বিএসএফ বলুন। কিন্তু আক্ষরিক অর্থে যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বলুন, সুতি বলুন, ধুলিয়ান বলুন, সেটা অবশ্যই খুব আমি বলবো যে একটা মানে আমি কি বলবো খুব কুৎসিত একটা ঘটনা, যেখানে সাধারণ মানুষের প্রাণ চলে গেছে শুধুমাত্র এই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচিকে সামনে রেখে, এবং সেখানে একটা ধর্মীয় মেরুকরণ অবশ্যই হয়েছে। সেখানে কিন্তু মানুষরা ঘর ছাড়াও হয়েছেন বা এখনো ঘর ছাড়া হয়েছেন, তারা আবার ফিরেও এসছেন। ফিরে আসার পর কি ছবি সেগুলো তো আমাদের সামনে আসেনি, কিন্তু আজ হরগোবিন্দ দাস বা চন্দন দাসের পরিবার যখন কলকাতায় চলে এসে হাইকোর্টের দ্বারস্থ হয় তখন তো ভাবতেই হয় নিশ্চয়ই সামথিং ইজ রং। আমরা ফিরবো একটা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে, তন্মধ্যেও অনেক উত্তর দেওয়ার জন্য বসে আছেন। ফিরছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আজ মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশান্তির পর প্রথমবার মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সার্কিট হাউসে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে। মঙ্গলবার জাফরাবাদ যাবেন মমতা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সেখানে গিয়ে কথা বলবেন। মঙ্গলবার সুতিতে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন এবং শিলান্যাস করবেন, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, আজ প্রথমবার অশান্তির পর প্রথমবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কি কি কর্মসূচি নিয়ে যাচ্ছেন?
একদমই অশান্তি হয়েছিল মুর্শিদাবাদের ওয়াকফ আইন নিয়ে, এবং সেই জায়গা থেকে প্রথমবার আজকেই সোমবার আজকে মুখ্যমন্ত্রী তিনি জেলা সফরে মুর্শিদাবাদে তিনি আসবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। ইতিমধ্যে তার যে মুর্শিদাবাদ সফর, সেই সফর ঘিরেই প্রশাসনিক তৎপরতা এবং নিরাপত্তা তুঙ্গে। রীতিমতো যেটুকু জানা গিয়েছে, প্রশাসন সূত্রে যেটুকু জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে করে অথবা ট্রেনে করেও আসবে, এইরকম প্রশাসনিক সূত্রে খবর। তিনি এসে মুর্শিদাবাদে এসে পৌঁছাবেন এবং আসার পরে বহরমপুরের যে ব্যারাক স্কোয়ার ময়দানের পাশে যে সার্কিট হাউস রয়েছে, সেই সার্কিট হাউসে রাত্রে থাকার কথা রয়েছে। এবং তারপরেই পরের দিন সকালবেলায় তিনি শামসেরগঞ্জের যে ক্ষতিগ্রস্ত যে এলাকা, সেই এলাকাগুলো তিনি পরিদর্শন করবেন এবং যেসব দোকানপাট যেসব ভেঙে পুড়ি দেওয়া হয়েছিল সেই সব জায়গা পরিদর্শন করবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং তারপরেই যে পরিদর্শন করার পরেই এই স্কুল মাঠে ঝাপঘাটির যে একটি স্কুল ময়দান আছে, সেখানে তার একটি প্রশাসনিক সভা রয়েছে। সেই প্রশাসনিক সভাতে তিনি একগুচ্ছ তিনি প্রকল্পের শিলান্যাস করবেন। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা যোগ্য তালিকাভুক্ত যারা রয়েছেন, তাদের হাতে কিছু সরকারি সাহায্য তুলে দেওয়া হবে। এবং রীতিমতো মুখ্যমন্ত্রীর এই সফর ঘুরে ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা আলোচনায় ফিরলাম। আমি তন্ময়ের কাছে যাবো, তার আগে যে প্রশ্নটা আমি রাখবো যে ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্যপাল মুর্শিদাবাদের সমস্ত এলাকা ঘুরিয়েছেন, যেসব এলাকায় ঝামেলা হয়েছিল, পরিবার ঘরছাড়া হয়েছিল। কেন্দ্রীয় মহিলা কমিশন গিয়েছিলেন, কেন্দ্রীয় মানবাধিকার কমিশন গিয়েছিলেন, সবাই তাদের রিপোর্ট দিয়েছে এবং রাজ্যপালও তার রিপোর্ট দিয়েছে। এবং সেখানে খুব স্পষ্টভাবে তিনি বলেছেন পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে কিন্তু এখানে 356 জারির সুপারিশ তিনি করছেন। খুব স্বাভাবিক, কারণ এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয় রাজ্যের ল অ্যান্ড অর্ডার নিয়ে কিন্তু প্রশ্ন থাকেই, এবং সেই প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে। কিন্তু তাহলে কে বা কারা এই ধরনের ঘটনার পিছনে দায়ী, তাদেরকে প্রশাসনই বা কিভাবে দেখছেন? শুধু এখানে রাজনৈতিক তরজা করলে তো হবে না। কে বিজেপি বা তৃণমূল, এই যদি একে অপরের ওপর এই তরজা চল, তাহলে আলটিমেটলি যারা এই ধরনের কালপ্রিট, যারা এই ধরনের ঘটনা ঘটান, তাদের কি হবে? তন্ময়দা, আপনি কিছু বলতে চাইছিলেন? দেখুন, আমি শুধু একটা কথাই বলবো, অনেক কিছু শুনলাম। আপনাদের নিশ্চিত মনে থাকবে আনিস খানের কথা, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এবং আনিস খান যতটা আমার মনে আছে তখন তিনি আইএসএফ সমর্থক ছিলেন। সেই আনিস খানের জন্য মারা গেছেন। তো আমরা দেখেছিলাম বামেদের অনেক মিটিং মিছিল এবং ইনসাফ যাত্রা। আজকে বামেরা বলছে যে দুজন মারা গিয়েছেন হরগোবিন্দ দাস, চন্দন দাস, বামপন্থী ছিলেন। আজকে কোথায় মিটিং মিছিল, কোথায় ইনসাফ যাত্রা, কোথায় তাদের পাশে বামেদের দেখা যাচ্ছে? কারণ তারা হিন্দু বলে, সেই জন্য তাদেরকে আর বামেরা নেই। আজকে পহেলগামে কালমা টেস্ট করা হচ্ছে, প্যান্ট না দিয়ে খুন করা হচ্ছে। তারপরে 20 জনের ডেড বডি দেখা যাচ্ছে প্যান্ট না বানো। তারপরে এরা বলছেন না 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 না, ধর্ম হয় না, হিন্দু মুসলিম সব কোনো কিছু বলা যাবে না। কোন দেশে আজকে তাপসদাকে একটা কথা বলে দিতে চাই। আজকে তাপসদাকে একটা কথা বলে দিতে চাই, আজকে শুনে রাখুন এবং ইতিহাসটা পড়ে নেবেন। আপনি একজন, যদি আমি মনে করি হিন্দু কমরেড, আপনি বলতে পারেন আমার ধর্ম নেই, আমি তাও কমরেড। মনে রাখুন 1946 যখন গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, তখন মুসলিম কমরেডরা হিন্দু কমরেডকে মেরেছিল। ওই কেশরাম কটন মিল মিটিয়াবুরুজে সেখানে ঢুকে হত্যা করেছিল, আর হিন্দু কমরেডরা কাকুতি মিনতি করে তাদের আইডি দেখিয়েছিল যে আমরা কমরেড, তোমাদের সাথে একসাথে আছি, আমাদেরকে মেরো না, তাও মারা হয়েছিল। মনে রাখবেন, এটা হচ্ছে ইতিহাস। সেই সময় ভুলে যাবেন না। গোপাল পাঠার নামটাও আমাদের সামনে চলে আসা, সেটাও যদি বলে থাকো তারা দেখে নাও। সুপ্রিয় আরেকটা কথা বলে দিই, তাদেরকে বাঁচিয়েছিলেন গোপাল মুখার্জি এবং তার বাহিনী। আজকে সেই কমরেডদের বাঁচানোর পরে সেই হিন্দু কমরেডরা বলেছিল গোপাল মুখার্জিকে সে হচ্ছে একজন ডাকাত, বড় ডাকাত, আর সে হচ্ছে গুন্ডা। এই হচ্ছে বামপন্থীদের চরিত্র, এই হচ্ছে তাদের নেচার, এইটা হচ্ছে ইতিহাস। যদি চান পড়ে নেবেন, পড়ে নিয়ে বলবেন আমি ভুল বলছি কিনা। তন্ময়, আমাদের দেশ কিন্তু ধর্ম নিরপেক্ষ দেশ এবং সেকুলার আমাদের সংবিধানে রয়েছে। আমরা হিন্দু মুসলিম করে আমরা হয়তো ধর্মীয় মেরুকরণ করতে পারি, কিন্তু আক্ষরিক অর্থে সবাই তো মেরুকরণ এটা নয়। আমি ইতিহাস বলছি, ইতিহাস বলতে, অতীত বলতে কারোর কোনো বাধা নেই।
আমি এটাও বলে দিচ্ছি, আমি ভুল বলি আমাকে ঠিক করে দেবেন। বেশ বেশ আমি আচ্ছা, আর একটা কথা বলি, এই যে প্রদীপ দা একজন হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক হয়ে উনি তৃণমূলের ভাষায় কথা বলছেন। আজকে উনি বলছেন যে একটা রাজনৈতিক দল নাকি এই হরগোবিন্দ দাসের পরিবারকে নাকি হাইজ্যাক করে এনেছে, আর তারা বলছে আমরা নিজের ইচ্ছাতে এসেছি। ঠিক, তারা হচ্ছে হাইকোর্টে যাচ্ছে, যে মামলা ফাইল করছে যে তাদের উপরে কেন এরকম পুলিশ করেছে। আজকে তাহলে আমি বলছি মুখ্যমন্ত্রী হাজির করাতে পারে। আমি একটু বলি, তন্ময়দা বলছি, এই যে শামশেরগঞ্জে যে হিন্দু পরিবারের বাড়িতে ঢুকে হরগোবিন্দ দাস, চন্দন দাস, বেশ আমি বলছি আজকে তারা স্বেচ্ছায় তাদের নিজেদের বাড়ি ছেড়ে কলকাতায় এসছে এবং কলকাতায় তারা বিরোধী দলনেতার বাড়িতে থেকেছে এবং সেখানেও পুলিশ গেছে, সেখানেও পুলিশ তাদের জোর করে ওখান থেকে বার করার চেষ্টা করেছে। তাহলে পুলিশের রাজু এই অতি সক্রিয়তা নিয়ে কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে মামলা করছে, কারা করছে? সেই পরিবার। তাই নয়, বিজেপি থাকতে পারে আইনজীবী তার বাড়িতে সঙ্গে আছে, কিন্তু তারা সরকারের তাদেরকে নিয়ে রাখার মানে কি আপনাদের কারোর নাম বলে দেবে? তাই আপনাদের কারোর নাম বলে দেবে যে আপনারা অত্যাচার করে আপনারাই বেড়েছেন, আপনাদের লোকের নাম বলে দেবে এই ভয়ে তাকে ঘেরাটোপে রাখা। এটা বোঝে না কেউ, এটা নিশ্চয়ই সবাই বোঝে যে বিজেপি আরএসএস যৌথভাবে এই দাঙ্গাটা করেছে, তাদের লোককে চিহ্নিত করেছে এবং ওই পরিবার যাতে ওদের নাম না বলে দেয় তাই বিজেপির লোক ঘেরাটোপে রেখে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে মামলা করছে। পুলিশ এই আঁচটা পেয়ে তাদেরকে দেখতে গেছে যে তাদেরকে জোর করে কেউ আটকে রেখেছে কিনা, এটা কোন রকম ভাবে তাদেরকে ঘর ভাঙতে। ঠিক আছে, এটা নিয়ে বিতর্ক আছে রাজুদা, এটা নিয়ে বিতর্ক আছে। ওরা বলছে আমরা স্বেচ্ছায় এসেছি, আবার পুলিশ বলছে ওদের বিরুদ্ধে অপহরণের মামলা আছে, আমরা তাই খুঁজতে এসেছি, যাই না। কিন্তু আজকে হাইকোর্টে গিয়ে যখন এই মামলাটা করলো অতি সক্রিয়তা নিয়ে এবং ইভেন তারা সিবিআই তদন্তের নির্দেশও চেয়েছে, আমি জানি না সেটা আগামীকাল শুনানি আছে, আমরা আসবো সেই বিষয়ে আসবো। অবভিয়াসলি মুখ্যমন্ত্রী যাওয়ার আগে যখন তারা তাদের বাড়ি ছেড়ে চলে এসছে, নিশ্চয়ই কোনো বিষয় আছে, আমরা সেই বিষয়ে পরে আসবো। তাপসদা কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছে। তাপসদা বলুন, যে আপনাদের বিরুদ্ধে বা আপনাদের দলের বিরুদ্ধে যে অভিযোগ আসছে, যেটা তন্ময়দা বলার চেষ্টা করলো, আপনি কি জবাব দেবেন? তাপসদার অডিও আসছে না। আপনার দলীয় সংবিধানটা আপনি পড়ুন, আপনার দলীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা আছে। হ্যাঁ, আমি সে কথাটা বললাম। পহেলগাঁও সম্পর্কে বলছেন, ওখানে আদিল যে মানুষকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিল, যে ঝন্টু শেখ প্রতিরোধ করতে গিয়ে জাতের রাজনীতি করবেন, সাম্প্রদায়িক রাজনীতি করবেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই ধর্মের জন্য বামপন্থীরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে। আর আপনারা হিন্দু 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 করে যাচ্ছেন, মুসলমান মুসলমান করে যাচ্ছেন। হরগোবিন্দ দাসের কাছে কথা মনে পড়ছে না কেন? এটা ধ্বংস হয়ে যাবে। মানুষের সমস্যা সমস্ত সংস্থা প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। একটা প্রতিশ্রুতি কোথায় গেল? দিয়েছিল, একটা রক্ষা করেন। দেখুন, আমরা এখানে হিন্দু মুসলিম আমরা বিভাজন চাই না। বেশ সেকুলার বিষয় সামনে আসছে। বেশ 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 এই বিষয় হলো আমাদের আলোচনা। এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপিকে অবিলম্বে বাংলার মানুষ বয়কট করুক, একটা ভোট যাতে না পায়, একটা লোক যাতে কোন রকমকে এটাকে না ছেড়ে কথা কয়। এরা সাম্প্রদায়িক ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে দাঙ্গা লাগাচ্ছে, দাঙ্গাবাজ পার্টি।
ধর্ম আচ্ছা, দাঙ্গা এভাবে হয়? সরকার না চাইলে দাঙ্গা হয়? সরকার চাইছে না, কেন্দ্র সরকার চাইছে, সরকার মানে তাই রাজ্য জঙ্গি সরকার। ঢুকছে। পশ্চিমবঙ্গের আজকে সরকার এত কি কথা করছে? কেন উঠছে? পশ্চিমবঙ্গের পুলিশ বাংলাদেশ কি থেকে করছে? ঢুকছে, পুলিশ বা পশ্চিমবঙ্গের পাকিস্তান প্রশাসন থেকে কি ঢুকছে। করছে? রাজীব, এটা বললে হবে না, এটা বললে হবে কেন্দ্র না। সরকার চাইছে দাঙ্গা এভাবে হয় না, বহিরাগত দাঙ্গা ঢুকুক, এভাবে তাই তো হয় না। ঢুকছে। যেখানে আপনার মুখ্যমন্ত্রী বলছে আমরা এই রাজ্যে ওয়াক অফ আইন, সংশোধিত আইন লাগু হতে দেব না, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন যখন বিক্ষোভ করে, ঠিক আছে বিক্ষোভ করতে পারে, কিন্তু সেই বিক্ষোভ যদি ধ্বংসাত্মক হয়, ভাঙচুর হয়, দোকান বাড়ি লুটপাট হয়, মানুষের মৃত্যু হয়, সেটা কখনো মানা যায় না। অবশ্যই অবভিয়াসলি আমি যাবো প্রদীপদার কাছে। প্রদীপদা, আপনি যে কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন। আমি এটাই বলছি যে তন্ময়দা এতক্ষণ ধরে বলছে যে ইনসাফ যাত্রা নেই, তা বামপন্থীরা তো শূন্য, এনারা ইনসাফ যাত্রা করছেন না কেন? এনারা কেন একটা পজিটিভ কথা বলছেন না? আমরা প্রথম থেকে পড়ে আছি, হাইজ্যাক করে রেখেছে, হাইজ্যাক আপনি দেখতে না পারলে কিছু করার নেই। মানুষ জানে, ওখানে ওখানকার মানুষ জানে, ওখানকার মানুষ জানে, ওই জন্য আমাদের নেতাদের দেখলে তারা ডেকে আনছে বাড়িতে। কোথাও একটা মানুষ মারা গেলে তার বাড়িতে বিজেপি লোক পৌঁছে রাজনীতি করতে আমাদের চলে যাচ্ছে। হবে না। আচ্ছা, প্রদীপদা বলুন, বলুন। দেখুন, আমার একটাই কথা, সেটা হচ্ছে যে কেন আমি বলছি যে রাজনীতি হচ্ছে, যে একটা ঘটনা ঘটে গেছে, এবারে সেই অঞ্চলে শান্তি প্রতিস্থাপন করতে কেউ এখনো অব্দি দেখলাম না যে বলল যে যেহেতু বর্ডার এরিয়া, বিএসএফ এবং সেখানকার যে রাজ্য পুলিশ, তাদের মধ্যে কিন্তু একটা যৌথ বৈঠক এবং যৌথ ক্যাম্প তৈরি করা দরকার। এই যৌথতার কথা তো কেউ বলছে না, একসঙ্গে কাজ করার না, কথা ওখানে কেউ কিন্তু বলছে না। স্থানীয়রা যারা আক্রান্ত, প্রদীপদা এক মিনিট, প্রদীপদা যারা আক্রান্ত তারা কিন্তু বারবার বলছে আমরা স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই, কারণ আমরা স্থানীয় রাজ্যে পুলিশের উপর আস্থা রাখতে পারছি না, কারণ আমরা নিরাপত্তা, আমাদের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। এই কথা কিন্তু তারা বলছেন যে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। আমি জানি না সেটাও এখনো সলভ করা সম্ভব হয়েছে কিনা। না, এর মধ্যে একটা টেকনিক্যাল ম্যাটার আছে, আমি 5 সেকেন্ডে বলবো। রাজ্য অনুমতি দিচ্ছে না, টেকনিক্যাল ম্যাটার হচ্ছে রাজ্য চায়। পারমিশন কে দেবে? স্বরাষ্ট্র মন্ত্রক। স্থায়ী বিএসএফ ক্যাম্প করার পারমিশন কে দেবে? রাজ্য অনুমতি দেবে প্রথম, রাজ্য চাইবে। না, এখানে হচ্ছে বিএসএফ 15 কিলোমিটার বাদ দিয়ে 50 কিলোমিটার তাদের এখতিয়ার করেছে। 15 কিলোমিটারের জায়গায় 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ নিজের এখতিয়ার করেছে, আর সেই সমস্ত জায়গায় কেন্দ্র এবং বিএসএফ এর আইনটাই চলে, অর্থাৎ সেই জায়গাগুলো বেছে বেছে এই সমস্ত ঘটনা ঘটছে। সেখানে বিএসএফ এর আগে দায়িত্ব তাকে সুরক্ষিত করা, সে যদি সামলাতে না পারবে, কেন 15 থেকে 50 কিলোমিটার নিল? তাদের ক্ষমতা নাই বর্ডার সামলানোর। আবার আমরা পুরনো প্রসঙ্গে চলে যাচ্ছি। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর হয়। আরে বিএসএফ জওয়ানরা যদি ইলেকশনের সময় এসে জোর করে বলে যে বিএসএফ যে জমি চাইছে টাকা দেওয়ার জন্য, বিএসএফ যে জমি চাইছে সেই জমিও কিন্তু রাজ্য সরকার রাখা যায় না। এমন অনেক জায়গা আছে যেখানে বিএসএফ জমি চেয়েছে কারাদা দেওয়ার জন্য, এখনো এমন অনেক প্রায় 1100 কিলোমিটারের মধ্যে 400 কিলোমিটার এখনো কারাদাবিহীন। আমরা এখন বিএসএফ নিয়ে চর্চা করতে চাইছি না, কারণ আমাদের হাতে সময় খুব কম। তবে এটা ঠিক যে এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, আজকে মুর্শিদাবাদের এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজ্যের আইন শৃঙ্খলা কি পরিস্থিতির মধ্যে আছে। এটা সামান্য বিষয় নয়, এই বিষয়টা কিন্তু ভবিষ্যতে আরো বড় আকার নিতে পারে। কারণ আজকে সীমান্ত দিয়ে যদি ওপার বাংলা থেকে কোনো মানুষ ঢুকে পড়ে যারা সন্ত্রাসবাদী হতে পারে, যারা আজকে অন্য ঘটনা ঘটিয়ে দিয়ে চলে যেতে পারে, সেটা যেমন বিএসএফ এর দেখার দায়িত্ব, পাশাপাশি রাজ্য প্রশাসনের দেখার দায়িত্ব। কারণ পেহেলগাঁওয়ের এই ঘটনা কিন্তু আমাদের দাঁড়িয়ে দিয়েছে। আজকে ভারত সরকার মূত জবাব দেওয়ার জন্য সমস্ত সেনাপ্রধানদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে। জলে, স্থলে, অন্তরিক্ষে মহড়া চলছে, যখন তখন এই যুদ্ধ লাগবে বা যুদ্ধ লাগার পরিস্থিতি তৈরি হবে, এবং কূটনৈতিকভাবে ভারত কিন্তু পাকিস্তানকে চাপে রেখেছে। এটা কেন্দ্রীয় সরকার করছে, কিন্তু আজকে অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আজকে এরকম একটা ঘটনা যখন ঘটে না, তখন আমাদের সবারকেই ভাবতে হয়। কারণ আমরা খুব শান্তিপ্রিয় মানুষ, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যাতে রাজ্যের উন্নয়ন হয়, রাজ্যের এই অস্থির অবস্থা থেকে শান্তি ফিরুক। কিন্তু আদৌ কি সেটা ফিরবে আমার জানা নেই, ভবিষ্যতে কি ঘটবে সেটা জানা নেই। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেসব জায়গায় আক্রান্ত মানুষদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, সেখানেও হয়তো তাদের নিজেদের মধ্যে আলোচনা হবে, হয়তো সিদ্ধান্ত হবে, অনুদান দেওয়া হবে। কিন্তু অনুদান দিয়ে কি সবকিছু মিটবে? ছোট্ট করে তন্ময়দা।
দেখুন হচ্ছে আমাদের রাজ্যে যেটা চলছে সেটা হচ্ছে পুরোটাই তৃণমূলের ষড়যন্ত্র, তৃণমূলের মদতে। কারণ এই জন্যে যে তারা চায় যে ওই মুসলিম ভোটটা যেন কোনোভাবে ভাগ না হয়, আমরা যেন পাই, আর সেই জন্য তারা সমস্ত এইগুলো করে যাচ্ছে। তার সাথে সাথে তারা এটাও চায় যেন হিন্দুদের ভোটটা থাকে, ওই জন্য মানুষকে দেখানোর জন্য ওই জগন্নাথ মন্দির হচ্ছে, জগন্নাথ মন্দিরে মুসলিমদের অপদস্থ করে হিন্দু ভোট ধরে রাখার বা একটা পাওয়ার একটা ষড়যন্ত্র, যার ফলে কথায় কথায় মুসলিমদের গালাগাল দেওয়া, মুসলিমদেরকে অপদস্থ করা, শুধুমাত্র হিন্দু ভোট পাওয়ার সনাতনী হিন্দু বনাম এই সংখ্যালঘুদের এই বিভাজন নিয়ে আমার মনে হয় রাজ্য রাজনীতিতে এখন একটা বড় ইস্যু হতে চলেছে। আগামী 2026-এ বিধানসভা নির্বাচনে এটাই হয়তো হবে। তাপসদা, আপনি কিছু বলবেন, আমি শেষ করব। একটা ঘটনা, সেটাকে আমাদেরকে সম্প্রীতির পরিবেশ তৈরি করতে হবে। ঘটনা ঘটে যাওয়ার পরে বিজেপি তৃণমূল ময়দানে নেমে গেলেন ভোটের 26-এর ভোটের রুটি শেখবার জন্য। এই মনোভাব পরিত্যাগ করতে হবে। এই মনোভাব না পরিত্যাগ করলে গোটা দেশের সামনে যে বিপদ আসছে আর বাংলার সামনে সেই একই বিপদ, কারণ দুটো প্রশাসন ব্যর্থ। রাজ্য কাশ্মীর মাঙ্গে আজাদি কারা বলেছিল? এখন অনেক কাশ্মীর মাঙ্গে আজাদি বলা হচ্ছে, কারা বলেছিল? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী প্যালেস্টাইনের জন্য যারা বাইরে বেরোয় তারা হরগতিতে বসে বাইরে বেরোয় না। মানুষের প্রাণ কেন গেল? এই একটা ভুল হয়ে বল আপনাদের প্রাণ পাহেলগাঁওতে গেল কেন? প্রদীপদা শেষ করবো, শেষ করতে হবে। প্রদীপদা দেখুন, আমি একটা কথা বলছি যে দেশের যখন সংকট পরিস্থিতি, সবাইকে এক হতে হবে। সমস্ত কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছে। পশ্চিমবঙ্গের যখন সংকট পরিস্থিতি, তখন বিরোধী দলেরাও রাজ্য সরকারের সঙ্গে থেকে যৌথ আলোচনায় পাশে থেকে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত, রাজনীতি করা উচিত নয়। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা সেই প্রচেষ্টা দেখছি না যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে। রাজ্য সরকার দায়ী, প্রতিদ্বন্দ্বী রাজ্য সরকার দায়ী, রাজ্য সরকার করাচ্ছে। আপনি কাশ্মীরের কথা বলছেন, সমস্ত বিরোধী দল কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছে। কি করছেন, কি ভূমিকা পালন করছেন? আটকাতে পারছে না বাইরে থেকে। বিএসএফ এর অধীনে থাকে এলাকা 50 কিলোমিটারের মধ্যে এলাকা, যে এলাকায় ঘটেছে সেখানকার প্রশাসন বিএসএফ। আচ্ছা, বেশ বেশ বেশ, অনুষ্ঠান শেষ করতে হবে। এটা আমি একটা কথা বলি, বিজেপির ভূমিকা কি? বেশ, তাপসদা, এই আলোচনা যত আমরা এগোবো তত একই বিষয় সামনে আসবে। কারণ সেই সনাতনী হিন্দু বনাম সংখ্যালঘুদের মধ্যে বিভাজন এবং মেরুকরণ, এইসব বিষয় সামনে আসবে। কারণ আমরা জানি আলটিমেটলি অল ইজ পলিটিক্স, পলিটিক্সের বাইরে হয়তো কিছু নেই। অর্থাৎ 2026-এ বিধানসভা নির্বাচন, কে কতটা ভোট টানতে পারবে, কার কত ঝুলিতে ভোট শেয়ার ঢুকবে এবং কত পার্সেন্টেজ ভোট পেলে আমার সিটটা কনফার্ম হবে, এখন মনে হয় সেই অঙ্কই চলছে। সেই কারণে মুর্শিদাবাদের একটা এমন সেন্সিটিভ ইস্যু সামনে এসে গেছে, যেটা নিয়ে কিন্তু দুটো দলেই এখন কিন্তু চলছে কাটাছেড়া, অর্থাৎ কিভাবে এই গোটা বিষয়টা সামনে আনা যায়। কিন্তু আমি এটাই বলছি, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে হবে প্রশাসনকে, কেন্দ্রীয় সরকারকে, বিএসএফকে, এবং এই একটা সামান্য প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি যাতে ধ্বংসাত্মক না হয়, বাড়ি আগুন জ্বলে না যায়, লুটপাট না হয়, হিন্দু মুসলিম ভাগাভাগি না হয়ে যায়, সেইটা দেখার দায়িত্ব স্থানীয় প্রশাসনকে। আমাদের অনুরোধ, স্থানীয় প্রশাসন, বর্তমান শাসক দল, বর্তমান সরকার তাদের নজর রাখুক এবং পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও নজর রাখতে হবে। শুধু রাজনীতি করার জন্য রাজনীতি করলে হবে না। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। উপস্থিত সমস্ত অতিথিদের অনেক ধন্যবাদ। নিউজ টাইম, এনি টাইম, অল দ্য কি বৌমা, এনেছো নাকি আমার নিমকি? ওসব এখন অতীত, আমাদের মতোই